Hello and welcome to the video lecture on the concept of electronegativity and polar covalent bonds, which will lead on to the discussion of inductive effect and then field effect. তো প্রথমে আমরা যেটা ডিসকাস করব এখানে সেটা হচ্ছে পোলার কোভ্যালেন্ট বন্ডের কনসেপ্ট, যেটা অর্গ্যানিক কেমিস্ট্রিতে একটা খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। সাধারণত যে ধরনের বন্ডদের আমরা দেখতে পাই অর্গ্যানিক কেমিস্ট্রিতে বা কেমিস্ট্রিতে, তাদেরকে আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে কোভ্যালেন্ট, একটা হচ্ছে পোলার কোভ্যালেন্ট এবং একটা হচ্ছে আয়নিক। এই ক্লাসিফিকেশনটা ইলেকট্রোনেগেটিভিটি থেকে আসে। ইলেকট্রোনেগেটিভিটি ইজ ডিফাইন্ড বাই লাইনাস পাউলিং অ্যাজ দ্য পাওয়ার অফ অ্যান অ্যাটম টু অ্যাট্রাক্ট ইলেকট্রনস টু ইটসেলফ। ধরো এ আর বি বলে দুটো অ্যাটমের মাঝখানে একটা বন্ড আছে, যদি এ অ্যাটমটা বির থেকে মোর ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে এই যে বন্ডেড পেয়ার অফ ইলেকট্রন সেটাকে এ নিজের দিকে বেশি টানবে, অ্যাট্রাক্ট করবে, এবং তার ফলে দেয়ার উইল বি আ চার্জ ইমব্যালেন্স বিটুইন দ্য এবি বন্ড। এবং কোভ্যালেন্ট বন্ডের ডেফিনেশন অনুযায়ী কোভ্যালেন্ট বন্ডের দুটো ইলেকট্রন বন্ডিং পার্টনারদের মধ্যে ইকুয়ালি শেয়ার হওয়ার কথা, তাদেরকে আমরা নন পোলার বা অ্যাপোলার কোভ্যালেন্ট বন্ড বলি। কিন্তু যদি দুটো বন্ডিং পার্টনারের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থাকে তাহলে একটা অ্যাটম একটু ইলেকট্রনের বেশি শেয়ার নেবে আর একটা অ্যাটম ইলেকট্রনের শেয়ার কম পাবে, এবং তার ফলে একটা চার্জ ইমব্যালেন্স তৈরি হবে। এবং তাদের সেই ধরনের চার্জ ইমব্যালেন্স যদি খুব বেশি মাত্রায় হয় তাহলে তাদের আমরা বলে থাকি পোলার কোভ্যালেন্ট বন্ড। এবং এই যে প্রপার্টিটা, যেটা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের ফলে তৈরি হলো, যে একটা অ্যাটমের মাথায় একটু বেশি ইলেকট্রনিক চার্জ এলো আর একটা অ্যাটমের মাথায় একটু কম ইলেকট্রনিক চার্জ এলো, অর্থাৎ একটা অ্যাটম একটু নেগেটিভ হয়ে গেল, একটা অ্যাটম একটু পজিটিভ হয়ে গেল, অথচ তাদের নিজেদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড আছে, তাহলে সেটাকে বলা হয় বন্ড পোলারিটি। ইলেকট্রোনেগেটিভিটির অনেকগুলো স্কেল আছে, তার মধ্যে এখানে পাউলিং স্কেলটা আমরা দেখিয়েছি, এবং পিরিয়ডিক টেবিলে যে কটা আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রিতে মোটামুটি যে ধরনের এলিমেন্টগুলো কাজে লাগে এখানে সেগুলোই দেখানো হয়েছে। পিরিয়ডিক টেবিলে দেখা যায় যে তুমি যখন ওপর থেকে নিচের দিকে নামো তখন ইলেকট্রোনেগেটিভিটি, যেটার গ্রিক খাই লেটার দিয়ে এক্সপ্রেস করা হয় সেটা ডিক্রিজ করে। যেমন তুমি দেখতে পাচ্ছ হাইড্রোজেনের থেকে লিথিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি কম, সোডিয়াম আরও কম, পটাশিয়াম আরও কম। যত তুমি নিচের দিকে নামবে তত অ্যাটমটা লেস ইলেকট্রোনেগেটিভ তথা মোর ইলেকট্রোপজিটিভ হয়ে যাবে। অন দি আদার হ্যান্ড, পিরিয়ডিক টেবিলে যদি তুমি লেফট টু রাইট এক্সপ্লোর করো তাহলে সেক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকে। যেমন তুমি যদি লিথিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি দেখো, তারপর বেরিলিয়ামেরটা একটু বেশি, তারপর বোরন আর একটু বেশি, তারপর কার্বন আরও বেশি, তারপর নাইট্রোজেন আরও বেশি, তারপর অক্সিজেন আরও বেশি, এবং ফ্লুরিনের সব থেকে বেশি। এখানে ফ্লুরিন অ্যাটমটা একটু ইম্পর্ট্যান্ট, তার কারণ এর ইলেকট্রোনেগেটিভিটি পাউলিং স্কেলে সবচেয়ে বেশি, 4.0। এর থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট পিরিয়ডিক টেবিলে আর নেই। কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কিছুটা মাঝামাঝি জায়গায় রয়েছে, সেটা 2.5-এর কাছে, এবং তার সাথে যদি আমরা ফ্লুরিনের বন্ড করি তো অবভিয়াসলি ফ্লুরিন মোর ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য ফ্লুরিন নিজের দিকে কার্বন ফ্লুরিন বন্ডের ইলেকট্রনগুলোকে টেনে রাখবে। অন দি আদার হ্যান্ড, যদি আমরা কার্বনের সাথে লিথিয়ামের বন্ড করি তাহলে কার্বন মোর ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য সেই সিএলআই বন্ডের ইলেকট্রনগুলোকে কার্বন নিজের দিকে টেনে রাখবে। এবার কোন বন্ডগুলোকে আমরা পিওর কোভ্যালেন্ট বন্ড বলবো, কোন বন্ডগুলোকে আমরা পোলার কোভ্যালেন্ট বন্ড বলবো, কোন বন্ডগুলোকে আমরা আয়নিক বন্ড বলবো, সেটার ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি বিটুইন দ্য টু বন্ডিং পার্টনার্সের উপরে নির্ভর করে। কীরকম? এখানে একটা কিছু অ্যাপ্রক্সিমেট গাইডলাইন আমাদেরকে ব্যবহার করতে হবে। অ্যাপ্রক্সিমেট গাইডলাইনটা হচ্ছে যে পাউলিং স্কেল অনুযায়ী যদি আমরা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বিটুইন টু বন্ডিং পার্টনার্স যদি লেস দ্যান 0.5 হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি যে মোর অর লেস সেখানে বন্ডিং ইলেকট্রন পেয়ারটা দুটো বন্ডিং পার্টনারের মধ্যে ইকুয়ালি শেয়ার্ড হচ্ছে, মোর অর লেস। এবং সেক্ষেত্রে সেটাকে আমরা একদম পিওর কোভ্যালেন্ট বন্ড হিসেবে ট্রিট করতে পারি। অর্গ্যানিক কেমিস্ট্রিতে সেটা করা হয়। তার একটা এক্সাম্পল হচ্ছে সিসি বন্ড এবং সিএইচ বন্ড, যেগুলো উবিকুইটাস মানে যেগুলো প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় অর্গ্যানিক কেমিস্ট্রিতে। তো সিসি বন্ড তো যদি তার হাইব্রিডাইজেশন একই থাকে, যেমন এখানে দুটো sp3 কার্বনের মধ্যে আমরা একটা সিগমা বন্ড দিয়েছি, তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই, কারণ তাদের যদি এই সব জায়গায় আর কোনো খুব স্ট্রংলি ইলেকট্রোনেগেটিভ বা ইলেকট্রোপজিটিভ গ্রুপ না থাকে তাহলে আদারওয়াইজ এই দুটোর মধ্যে খুব একটা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কিছু নেই, এবং সেক্ষেত্রে আমরা এদেরকে পিওর কোভ্যালেন্ট বন্ড বলতে পারি। সিএইচ বন্ডের ক্ষেত্রেও ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা লেস দেন 0.5, কারণ এটা 2.5, এটা হচ্ছে 2.1, তাহলে 0.4 ডিফারেন্স। কার্বনটা একটু বেশি ইলেকট্রোনেগেটিভ, কিন্তু তাতেও আমরা সেটাকে পোলার কোভ্যালেন্ট বন্ড বলে ধরি না, সেটাকে আমরা জাস্ট কোভ্যালেন্ট বন্ড বলেই ধরি, যে এবং বলা হয় যে সিএইচ বন্ডটা খুব একটা পোলার তার নেচার নয়। এবং সেই জন্যই এই সিএইচ বন্ডটা যেহেতু প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে, এরকম অর্গ্যানিক কম্পাউন্ড খুব কম আছে যেখানে হাইড্রোজেন নেই,
এবং হাইড্রোজেন থাকলে জেনারেলি সেটা কার্বনের সঙ্গে থাকে। এবং যেহেতু সিএইচ বন্ডটা একটা টিপিক্যাল নন পোলার রিলেটিভলি লেস রিয়াক্টিভ বন্ড, যদিও স্পেশাল সার্কামস্ট্যান্সে সে রিয়াক্টিভ হয়ে উঠতে পারে, সেগুলো আমরা পরে দেখব। তো মলিকুলকে আঁকার সময় আমরা যে লুইস কেকুলে ফর্মুলা আঁকি বা যে লাইন স্ট্রাকচার আঁকি, সেখানে আমরা সিএইচ বন্ডগুলোকে দেখাই না। যেমন ধরো সাইক্লোপেন্টেন যদি কেউ আঁকে, তাহলে সে এরকম একটা ছবি আঁকবে, যেখানে এখানে প্রত্যেকটাই CH2 ফ্র্যাগমেন্টকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু এখানে কোনো সিএইচ বন্ডকে দেখানো হয়নি। অন দি আদার হ্যান্ড, তুমি যদি সাইক্লোপেন্টাইল ক্লোরাইডের কথা বলো, তাহলে কিন্তু সেখানে হাইড্রোজেনগুলোকে অমিট করলেও ক্লোরিনটাকে এক্সপ্লিসিটলি দেখাতে হয়। এই জন্য নয় যে ক্লোরিনটা Cl সেই জন্য দেখাচ্ছি, হাইড্রোজেনটা H সেই জন্য দেখাচ্ছি না। কারণ হাইড্রোজেনের সিম্বল যদি ব্যবহার করি, তাহলে এখানে CH বন্ড, এখানে CH বন্ড, এখানে CH বন্ড সবই দেখানো উচিত। কিন্তু যেহেতু তারা লেস রিয়াক্টিভ এবং প্রচুর সংখ্যায় থাকে, তাই তাদেরকে অমিট করে রাখা হয়। কিন্তু ক্লোরিনটা প্রথমত সংখ্যায় কম, দ্বিতীয়ত এবং মোর ইম্পর্টেন্টলি কার্বন ক্লোরিন বন্ডটা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য, দেখো কার্বনের হচ্ছে 2.5, ক্লোরিনের হচ্ছে 3.0, তার মানে 0.5-এর ডিফারেন্স রয়েছে, কিন্তু সেটা যথেষ্ট পরিমাণে ইলেকট্রোনেগেটিভ এবং সেই জন্য ডিফারেন্সটা যথেষ্ট পরিমাণে বর্ডার লাইনে রয়েছে এবং সেই জন্য সেটাকে আমরা একটা পোলার কোভ্যালেন্ট বন্ড বলি। এবং সেই জন্য তার বন্ড পোলারিটি থাকার জন্য তার একটা পার্টিকুলার রিয়াক্টিভিটি রয়েছে। CCl বন্ডটা একটা রিয়াক্টিভ বন্ড, CH বন্ডটা একটা লেস রিয়াক্টিভ বন্ড, এবং এই রিয়াক্টিভ বন্ডটাকে আমরা কিন্তু দেখিয়ে থাকি। ফলে CH বন্ডগুলোকে আমরা সর্ট অফ আনফাংশনাল গ্রুপ বলতে পারি এবং তাদেরকে সাধারণত ইনভিজিবল করে রাখা হয়। কিন্তু CX বন্ডগুলো, যেখানে X = হয় হ্যালোজেন, নাহলে নাইট্রোজেন, নাহলে অক্সিজেন, নাহলে ফসফরাস, নাহলে সিলিকন, নাহলে সালফার, সেগুলো কিন্তু আমরা এক্সপ্লিসিটলি সাধারণত দেখিয়ে থাকি। যদি ডিফারেন্সটা 0.5 থেকে 1.7-এর মধ্যে হয়, তাহলে আমরা বলি যে সেটা পোলার কোভ্যালেন্ট বন্ড, যেমন CCl বন্ডটা, যেমন এখানে একটা দেখানো হয়েছে CO বন্ড। এখন এর রিপ্রেজেন্টেশনের নানা রকমের টেকনিক আছে। অক্সিজেন যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ, সিগনিফিক্যান্টলি মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, তাহলে এই বন্ডের ইলেকট্রন পেয়ারটা মোস্টলি অক্সিজেনের উপরে কনসেন্ট্রেটেড থাকবে এবং তার ফলে আমরা অক্সিজেনের মাথায় একটা বিল্ড আপ অফ নেগেটিভ চার্জ দেখব। যেহেতু এটা আয়নিক নয়, তাই অক্সিজেনের মাথায় আমরা ফুল নেগেটিভ চার্জ দিতে পারবো না, কিন্তু আমরা একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ Δ- দিতে পারি এবং সাবসিকুয়েন্টলি কার্বনের মাথায় একটা পার্শিয়াল পজিটিভ চার্জ Δ+ দিতে পারি। এই ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটির জন্য এখানে এই বন্ডটার পোলারিটি থাকবে এবং সেই পোলারিটিকে আমরা ডাইপোল মোমেন্টের থ্রু দিয়ে এক্সপ্রেস করতে পারি, যেখানে পজিটিভ এন্ড অফ দ্য ডাইপোল ইজ অন দ্য কার্বন অ্যান্ড নেগেটিভ এন্ড অফ দ্য ডাইপোল ইজ অন দ্য অক্সিজেন, অন দ্য মোর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন। চার্জ ইমব্যালেন্সটাকে অনেক সময় লোকে এইভাবে দেখিয়ে থাকে যে এইখানে একটা ডাইপোল টাইপের জিনিস রয়েছে, যেটা কার্বন থেকে শুরু হচ্ছে কিন্তু অরিজিনেট করছে এবং অক্সিজেনে গিয়ে শেষ হচ্ছে। তবে মোর পপুলার ডেসক্রিপশন হচ্ছে এইটা, যে কার্বনের মাথায় Δ+ এবং অক্সিজেনের মাথায় Δ-। যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বিটুইন টু বন্ডিং পার্টনার্স 1.7-এর থেকে বেশি হয়, সেক্ষেত্রে আমরা বলি যে ওই বন্ডটা আর কোভ্যালেন্ট বন্ড নেই, সেটা তখন আয়নিক হয়ে গেছে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স অনেক বেশি, যেমন সোডিয়ামের হচ্ছে 0.9 এবং অক্সিজেনের হচ্ছে 3.5, তার মানে একটা হিউজ ডিফারেন্স রয়েছে, সেটা 1.7-এর থেকে অনেক বেশি। এবং সেই জন্য আমরা বলি যে এখানে আর কোনো ইলেকট্রন শেয়ারিংয়ের ব্যাপার নেই, অক্সিজেন পুরো ইলেকট্রন দুটোই নিয়ে নিয়েছে আর সোডিয়াম ইলেকট্রনটা দিয়ে দিয়েছে, তার মানে এদের মধ্যে কোনো কোভ্যালেন্ট বন্ড নেই, এর একটা আয়নিক কম্পাউন্ড। তার মানে আমরা একটা সর্ট অফ একটা স্পেকট্রাম তৈরি করতে পারি, যেখানে একটা এন্ডে কোভ্যালেন্ট বন্ডরা থাকবে, আরেকটা এন্ডে থাকবে আয়নিক বন্ডরা, এবং তাদের মাঝে থাকবে পোলার কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে যেমন টিপিক্যাল উদাহরণ দেওয়া যেতে পারে CC আর CH, সেখানে ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি বিটুইন দ্য টু বন্ডিং পার্টনার্স ইজ রিলেটিভলি লো। আর আয়নিক ক্ষেত্রে আমরা বলতে পারি যে দেয়ার ইজ লার্জ ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি বিটুইন দ্য টু ডিফারেন্ট বন্ডিং পার্টনার্স। আর মাঝে থাকবে পোলার কোভ্যালেন্ট বন্ড, যেখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স ইজ সিগনিফিক্যান্ট, তার ফলে তারা পিওর কোভ্যালেন্ট বন্ড তাদেরকে কনসিডার করা যায় না, কিন্তু তাদের ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আবার এতটাও বেশি নয় যে ফুল ট্রান্সফার অফ বন্ডিং পেয়ার অফ ইলেকট্রন হয়ে যাচ্ছে, একটা কেউ পুরোটা নিয়ে নিচ্ছে, আরেকজন পুরো ইলেকট্রনকে ছেড়ে দিচ্ছে এবং মাথায় প্লাস চার্জ নিয়ে নিচ্ছে, আরেকজনের মাথায় মাইনাস চার্জ নিয়ে আসছে, এরকমও নয় ব্যাপারটা। তো এই যে গাইডলাইনটা, এই যে কাট অফ নাম্বারগুলো, যে 0.5-এর নিচে, 0.5 থেকে 1.7, 1.7-এর উপরে, এগুলো কিন্তু টোটালি অ্যাপ্রক্সিমেট এবং রাফ গাইডলাইন। যেমন আমরা যদি CLI বন্ডটা দেখি, তো কার্বন এবং লিথিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে, লিথিয়াম হচ্ছে 1.0, কার্বন হচ্ছে 2.5, তার মানে এটা 1.5, তার মানে 1.7-এর নিচে আছে।
তাহলে আমরা এটাকে অনেক সময় পোলার কোভ্যালেন্ট বন্ড হিসেবে দেখাই। আবার ক্ষেত্র বিশেষে তাকে কিন্তু তার আয়নিক নেচারও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হয়। তখন আমরা মনে করি যে কার্বনের মাথায় লোন পেয়ার আছে এবং মাইনাস চার্জ আছে। ফর্মাল চার্জ ক্যালকুলেশন আমরা শিখেছি, কাজে এই কার্বনটাতে 3টে বন্ড পেয়ার এবং একটা লোন পেয়ার আছে, অতএব এটা একটা কার্বন আয়নিক সেন্টার হিসেবে আমরা এটাকে অ্যাসাইন করতে পারি ফর্মাল চার্জ -1, আর লিথিয়ামের মাথায় প্লাস চার্জ আছে। কাজেই পোলার কোভ্যালেন্ট রিপ্রেজেন্টেশনও আছে এবং আয়নিক রিপ্রেজেন্টেশনও আছে। সেই জন্যই বলা হচ্ছে যে এই কাট অফ নাম্বারগুলো কিন্তু অ্যাবসোলুটলি রাফ গাইডলাইন। যেমন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে ওটা একটা আয়নিক কম্পাউন্ড। CH বন্ডের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওটা একটা কোভ্যালেন্ট বন্ড, সেখানে আয়নিক ক্যারেক্টার খুব কমই থাকবে। কিন্তু এই পোলার কোভ্যালেন্ট বন্ডগুলোর জন্য আমরা কিন্তু পার্টিকুলারলি যেখানে বর্ডার লাইন কেস 1.7-এর কাছাকাছি চলে গেছে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা, সেখানে কিন্তু আমাদের দুরকম নেচারই অ্যাকসেপ্ট করে নিতে হয়। কার্বন ব্রোমিন বন্ড, কার্বন আয়োডিন বন্ড, সেক্ষেত্রে আমরা যদি পাউলিং ইলেকট্রোনেগেটিভিটি দেখি এবং এই কাট অফ নাম্বারগুলোকে অ্যাবসোলুট গাইডলাইন বলে ধরে নিই, তাহলে তাদেরকে আমরা কখনোই পোলার কোভ্যালেন্ট বন্ড বলে পোলার কোভ্যালেন্ট বন্ড বলবো, কিন্তু খুব বর্ডার লাইন কেস হবে। কারণ দেখো এখানে কার্বন হচ্ছে 2.5, ব্রোমিন হচ্ছে 2.8, আয়োডিন হচ্ছে 2.5, তার মানে বেসিক্যালি কার্বনের সাথে আয়োডিনের কোনো ডিফারেন্সই নেই। আর এখানে কার্বনের সাথে ব্রোমিনের মাত্র 0.3 ডিফারেন্স রয়েছে। কাজে CH বন্ড, CC বন্ডের মতো এগুলোও তাহলে পিওর কোভ্যালেন্ট বন্ড হওয়া উচিত ছিল। কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রিতে কিন্তু CBr, CI এই বন্ডগুলোকে আমরা পোলার কোভ্যালেন্ট বন্ড বলেই ধরি। তার মানে হচ্ছে এই 0.5 থেকে 1.7 এটা একটা খুবই অ্যাপ্রক্সিমেট এবং রাফ গাইডলাইন। এটাকে নিয়ে অত লাফালাফি করার কিছু নেই। এটা অ্যাকচুয়ালি একটা এক্সপিরিয়েন্স থেকে আসবে যে কোন বন্ডগুলোকে আমরা পোলার কোভ্যালেন্ট বলবো, কোনগুলোকে আমরা রিঅ্যাক্টিভ ধরবো, কোনগুলোকে আমরা লেস রিঅ্যাক্টিভ ধরবো। এবং সেটাতে কেবলমাত্র যে পাউলিংয়ের ইলেকট্রোনেগেটিভিটি স্কেল সেটা ঠিক করে দেবে তা নয়, কারণ পাউলিং ইলেকট্রোনেগেটিভিটি স্কেল ছাড়াও আরও অন্তত 7-8 রকমের স্কেল রয়েছে যেখান দিয়ে ইলেকট্রোনেগেটিভিটি ক্যালকুলেশন করা যায় এবং সেখানে তারা স্লাইটলি ডিফারেন্ট ভ্যালু অ্যাসাইন করে। তার ফলে এটা আমাদের একটা খুব অ্যাপ্রক্সিমেট একটা গাইডলাইন হিসেবে আমরা কাজে লাগাবো এবং এটা মাথায় রাখবো যে এর কিছু কিছু এক্সেপশন আছে। যেমন এটা খুব গ্লিয়ারিং এক্সেপশন হচ্ছে CBr SCI বন্ড, কারণ আমরা জানি যে এই ধরনের সিস্টেমে অর্গানোব্রোমাইড, অর্গানো আয়োডাইডের রিঅ্যাক্টিভিটি ইন জেনারেল ইজ মাচ গ্রেটার কম্পেয়ার টু অ্যালকেনস, যেখানে কেবলমাত্র CC এবং CH বন্ড আছে। এই যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স এবং তার ফলে এই যে পোলার কোভ্যালেন্ট বন্ড এবং এই যে চার্জ ইমব্যালেন্স, এটাকে ভিজুয়ালাইজ করার একটা টেকনিক হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ম্যাপ, যেটাকে আমরা ছোটো করে EPM বলে থাকি। এই যে পার্শিয়াল চার্জ, যেমন ধরো আমরা যদি ক্লোরোমিথেন এই কম্পাউন্ডের কথা বলি, তাহলে তার ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ম্যাপ হচ্ছে এই রকম দেখতে, যেখানে আমরা 3 ডাইমেনশনাল একটা ছবি দেখছি, কিন্তু তার গায়ে একটা ইলেকট্রন ডেন্সিটি অ্যাসোসিয়েটেড আছে, তার গায়ে ডিফারেন্ট কালার্স অ্যাসাইন করা আছে। এই কালারগুলো কী সিগনিফাই করে সেটা পাশের স্কেলটা দিয়ে বোঝা যাচ্ছে। যে জায়গাটা অরেঞ্জ সেই জায়গাটা হচ্ছে মোস্ট নেগেটিভ, আর যে জায়গাটা পিকক ব্লু সেই জায়গাটা হচ্ছে মোস্ট পজিটিভ। তার মানে আমরা যদি এটাকে অ্যাপ্রক্সিমেটলি এই মলিকিউলটার সাথে অ্যাসোসিয়েটেড ইলেকট্রন ডেন্সিটির কথা মনে করি, তাহলে ক্লোরিন, এই অ্যাটমটা হচ্ছে ক্লোরিনের জায়গাটা হচ্ছে অনেক বেশি অরেঞ্জ হয়ে আছে, তার মানে এই জায়গাটাতে অনেক বেশি ইলেকট্রন ডেন্স। অন দি আদার হ্যান্ড কার্বনের দিকটা সেটা কিন্তু অনেকটা ব্লু অথবা পার্পল হয়ে আছে, এবং সেক্ষেত্রে আমরা সেটাকে বলতে পারি যে সেটা অনেক বেশি ইলেকট্রন ডেফিশিয়েন্ট। এটা এক্সপেক্টেড, তার কারণ ক্লোরিন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন। তাহলে ক্লোরিন নিজের দিকে CCl বন্ডের ইলেকট্রন পেয়ারটাকে টেনে নেবে এবং তার ফলে কার্বনের মাথায় একটা ডেল প্লাস এবং ক্লোরিনের মাথায় একটা ডেল মাইনাস চার্জ আসবে, যেটা আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি। অন দি আদার হ্যান্ড এই জিনিসটা বানায় কী করে, এটা কী করে, এটা তৈরি করছে কী করে? এটা বেসিক্যালি এটা একটা কম্পিউটেশনাল টেকনিক, যেখানে একটা থিওরিটিক্যাল এক্সপেরিমেন্ট করা হয়। একটা ইউনিট পজিটিভ চার্জকে অ্যাজ ইফ এখানে এই মলিকিউলটার কাছে এনে মলিকিউলটার গায়ে বিভিন্ন জায়গায় ছোঁয়ানো হয় এবং তারপরে তার থেকে যে পোটেনশিয়াল এনার্জিটা তৈরি হচ্ছে সেটাকে প্লট করা হয়। যদি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকে তাহলে তার গায়ে অনেক বেশি ইলেকট্রন থাকবে, তাহলে পজিটিভ চার্জকে আমি যদি এনে এইখানে ছোঁয়াই তাহলে সেখানে তার পোটেনশিয়াল এনার্জিটা অনেক নেগেটিভ হবে, কারণ সেখানটায় অনেক অ্যাট্রাকশান হবে। অন দি আদার হ্যান্ড আমরা যদি এইখানটায় এনে পজিটিভ চার্জটাকে ছোঁয়াই, তাহলে এই জায়গাটা যেহেতু ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাহলে এখানে অ্যাট্রাকশান ফোর্স অনেক কম হবে এবং পোটেনশিয়াল এনার্জি কিন্তু এই জায়গার তুলনায় পোটেনশিয়াল এনার্জি এখানে অনেক বেশি হবে। এবার সেই পোটেনশিয়াল এনার্জিটাকে যদি প্লট করা হয় তাহলে আমরা এই ধরনের একটা ইলেকট্রন ডেন্সিটি ম্যাপ পেতে পারি, যে ইলেকট্রন ডেন্সিটি ম্যাপের কোনো জায়গায় আমরা দেখব ইলেকট্রন বেশি আছে, কোনো জায়গায় আমরা দেখব ইলেকট্রন কম আছে। এখানে এটা অ্যাকচুয়ালি দেখে তোমার মনে হচ্ছে যে এটা একটা সর্ট অফ সিমেট্রিক্যালি ইলেকট্রন ডিস্ট্রিবিউটেড, কিন্তু শেপ অফ দিস থিং ইজ নট ইম্পর্ট্যান্ট। হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট ইজ দ্য কালার।
কালারটা দেখো, অরেঞ্জ কালারটা কনসেন্ট্রেটেড হয়ে আছে ক্লোরিনের ওপরে, পার্পেল কালারটা কনসেন্ট্রেটেড হয়ে আছে কার্বনের ওপরে। ঠিক উল্টো ঘটনা ঘটবে যদি আমি মিথাইল লিথিয়াম নিই। CH3 ফ্র্যাগমেন্টটাকে একই রেখে যদি বন্ডিং পার্টনারটা ক্লোরিন থেকে চেঞ্জ করে আমি লিথিয়াম করে দিই, তাহলে কার্বন কিন্তু এবার মোড ইলেকট্রোনেগেটিভ এবং সে কিন্তু নিজের দিকে ইলেকট্রনকে টানছে। যদি টানে তাহলে কার্বনের মাথায় ডেল মাইনাস এবং লিথিয়ামের মাথায় ডেল প্লাস হবে, এবং তার ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ম্যাপ যদি মিথাইল ক্লোরাইডের ইপিএমের পাশে রেখে তুলনা করো, তাহলে দেখো এখানে কার্বনটা ব্লু পার্পেল, ক্লোরিনটা অরেঞ্জ, এখানে কার্বনটা অরেঞ্জ আর লিথিয়ামটা ব্লু পার্পেল। সেটাই হওয়ার কথা, কারণ উল্টে যাওয়ার কথা। এবং এই পোলার কোভ্যালেন্ট বন্ডের যে কনসিকোয়েন্স, ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটির কনসিকোয়েন্স হচ্ছে পোলার কোভ্যালেন্ট বন্ড, এবং পোলার কোভ্যালেন্ট বন্ডের কনসিকোয়েন্স হচ্ছে এই যে চার্জ ইমব্যালেন্সের ফলে কোনো সময় কার্বনের মাথায় ডেল প্লাস চার্জ আসছে, কোনো সময় কার্বনের মাথায় ডেল মাইনাস চার্জ আসছে। তাহলে এর ফলে এদের কিন্তু রিঅ্যাক্টিভিটি যে চেঞ্জ হয়ে যাবে। আমরা জানি যে opposite charges should attract each other. Therefore, the carbon of methyl chloride, which is relatively positively polarized, should be attracted to the carbon of methyl lithium, which is negatively polarized, এবং এই দুটোর মধ্যে রিয়াকশান হয়ে থিওরিটিক্যালি আমরা কিন্তু দুটো কার্বনের মাঝখানে একটা বন্ড তৈরি করার কথা ভাবতে পারি, এবং যেটা অর্গ্যানিক কেমিস্ট্রিতে সিনথেসিসের ক্ষেত্রে আমাদের কাজে লাগতে পারে। তো সেই সমস্ত রিয়াকশান আছে, কিন্তু সেগুলো আমরা এখন এক্সপ্লোর করবো না, সেগুলো আমরা পরে দেখব। যেটা আমরা এখানে বলতে চাই সেটা হচ্ছে যে এই যে ইলেকট্রন রিচ সেন্টার যেটা মিথাইল লিথিয়ামের, সেটা সেই ধরনের সিস্টেমকে আমরা বলে থাকি, সেই কার্বনটাকে আমরা বলে থাকি নিউক্লিওফিলিক কার্বন, যেটা ইংরেজি নিউক্লিওফাইল শব্দটা এসেছে গ্রিক একটা টার্মিনোলজি থেকে, যার মানে হচ্ছে নিউক্লিয়াস লাভিং, নিউক্লিয়াসকে পছন্দ করে। নিউক্লিওফিলিক সেন্টার তার ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে সেখানে ইলেকট্রন রিচ সেন্টার হবে, এবং সে এমন একটা জায়গার সঙ্গে রিয়াকশান করার চেষ্টা করবে বা অ্যাট্রাক্টেড ফিল করবে যেখানে ইলেকট্রন ডেন্সিটি কম আছে, সেটাকে আমরা বলি নিউক্লিওফিলিক সেন্টার। তাহলে এই কার্বনটা অবভিয়াসলি নিউক্লিওফিলিক। উল্টো ঘটনা ঘটছে মিথাইল ক্লোরাইডের ক্ষেত্রে, যেখানে কার্বনটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এবং এই চেষ্টা করে এমন সেন্টারের সঙ্গে রিয়াকশান করার যেখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে। অতএব ও ইলেকট্রনকে পছন্দ করে, কারণ ওর ইলেকট্রন ইটসেলফ কম আছে, সেই জন্য এই সেন্টারকে বলা হয় ইলেকট্রোফিলিক। তো আমরা এই ধরনের সিস্টেম CCl-এ যেখানে কার্বনের মাথায় ডেল প্লাস চার্জ আছে, এটাকে আমরা বলে থাকি ইলেকট্রোফিলিক কার্বন, এবং যেখানে কার্বন লিথিয়ামের ক্ষেত্রে যেখানে ডেল মাইনাস চার্জ আছে কার্বনের উপরে, সেটাকে আমরা বলে থাকি নিউক্লিওফিলিক কার্বন। দুজনের নাম এখানে বিশেষ করে বলা দরকার হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের পার্সপেক্টিভ থেকে। একজন হচ্ছেন আর্থার ল্যাপওয়ার্থ, আর একজন হচ্ছেন ক্রিস্টোফার ইনগোল্ড। আর ল্যাপওয়ার্থ প্রথম এই ধরনের জিনিসগুলোকে একটা সিস্টেমেটিক ক্লাসিফিকেশনের মধ্যে আনার চেষ্টা করেন। উনি যে নামগুলো ব্যবহার করেছিলেন, নিউক্লিওফাইলের জন্য ব্যবহার করেছিলেন অ্যানানোনয়েড, বোঝাই যাচ্ছে অ্যানায়নিক, সেখান থেকে অ্যানানোনয়েড। আর ইলেকট্রোফাইলের জন্য ব্যবহার করেছিলেন যে টার্মটা, সেটা হচ্ছে ক্যাটায়নয়েড। কিন্তু এই টার্মগুলো খুব একটা জনপ্রিয় হয়নি। পরে যেটা জনপ্রিয় হয় এবং এখনও চলছে সেটা ইনগোল্ডের দেওয়া। তিনি নামগুলো দিয়েছিলেন, অ্যানানোয়েডের নাম দিয়েছিলেন নিউক্লিওফাইল, এবং ক্যাটায়নয়েডের নাম দিয়েছিলেন ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল আমরা কীভাবে চিনব? কার্বন ইলেকট্রোফাইল কিনা সেটা আমরা কীভাবে বুঝবো? কোন সেন্টার ইলেকট্রোফাইল? কার্বনের সঙ্গে যদি মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকে এবং সেটা যদি সিগনিফিকেন্টলি মোর ইলেকট্রোনেগেটিভ হয়, তাহলে সেই কার্বন হচ্ছে ইলেকট্রোফিলিক। আর নিউক্লিওফিলিক সেন্টার কীভাবে চিনব? যদি কার্বনের সঙ্গে এমন হেটেরো অ্যাটম থাকে যার ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে কম এবং সিগনিফিকেন্টলি কম, তাহলে সেই কার্বনটা কিন্তু ইলেকট্রোফিলিক। যেমন হাইড্রোজেন মোর ইলেকট্রোপজিটিভ দ্যান কার্বন, কিন্তু আমরা জানি যে তাদের ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি ইজ নট দ্যাট মাচ যে কার্বনটা নিউক্লিওফিলিক হয়ে যাবে। কিন্তু কার্বনের ওপরে যদি ম্যাগনেসিয়াম রাখো, লিথিয়াম রাখো, সোডিয়াম রাখো, তাহলে কিন্তু ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স বিটুইন কার্বন অ্যান্ড দ্য মেটাল ইজ সো সাচ দ্যাট কার্বনটা নিউক্লিওফিলিক হয়ে যাচ্ছে। ইন জেনারেল আমরা অর্গ্যানিক কেমিস্ট্রিতে ন্যাচারালি অকারিং সিস্টেম যখন দেখি, তখন আমাদের নেচারে কার্বনের সাথে হয় কার্বনের, নাহলে হাইড্রোজেনের, তা নাহলে সো কল্ড ইলেকট্রোনেগেটিভ হেটারোঅ্যাটমদের বন্ডিং বেশি দেখতে পাওয়া যায়। অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, ইথার, অ্যামিন, অর্গানোহ্যালাইডস, সব ক্ষেত্রেই কিন্তু খেয়াল করে দেখো নাইট্রোজেন, অক্সিজেন, হ্যালোজেন, এরা প্রত্যেকে কার্বনের থেকে মোর ইলেকট্রোনেগেটিভ, এবং সেই জন্য ইলেকট্রোফিলিক কার্বন নেচারে তার সোর্স প্রচুর রয়েছে। যেটা নেই বা কম আছে সেটা হচ্ছে নিউক্লিওফিলিক কার্বন, এবং সেই জন্য নিউক্লিওফিলিক কার্বন তৈরি করতে পারাটা খুব ইম্পর্ট্যান্ট। এবং সেই জন্যই গ্রিগনার্ড যখন বারবিয়েরের কাজের ইন্সপিরেশনে গ্রিগনার্ড রিয়েজেন্ট বানিয়েছিলেন, এবং বারবিয়ার গ্রিগনার্ড রিয়েজেন্ট যখন তৈরি হয়েছিল,
তখন গ্রিগনার্ডকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, কারণ সেটা একটা সোর্স অফ নিউক্লিওফিলিক কার্বন ছিল এবং কার্বন কার্বন বন্ড তৈরি করার একটা এক্সট্রিমলি ভালো টেকনিক গ্রিগনার্ড রিয়েজেন্টের থ্রু দিয়ে আবিষ্কার করা গেছিল। সো দিস মাচ ফর দিস সেকশন। আমরা এরপরে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি এবং বন্ড পোলারিটি থেকে কী করে ইন্ডাকটিভ এফেক্ট আসে, এবং তারপরে দেখব যে কীভাবে ফিল্ড এফেক্টের ঘটনাটা আমরা এক্সপ্লেন করতে পারি। সো আই থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স অ্যান্ড আই উইল বি সিইং ইউ ইন দ্য নেক্সট ওয়ান।